করোনাকালে এইচএসসি ও সমমানের ফল প্রকাশে নেই উচ্ছ্বাস। জিপিএ-5 গতবারের 3 গুণ। ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর। করোনার টিকা পাবেন শুধু প্রাপ্তবয়স্করা, আওতায় আনায় চ্যালেঞ্জ। ধাপে ধাপে উন্মুক্ত হবে সুরক্ষা অ্যাপ। গাজীপুর থেকে 25 জেলায় যাচ্ছে বেক্সিমকোর ভ্যাকসিন। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মাহমুদা মনি। প্রকাশিত হলো করোনাকালে এইচএসসি ও সমমানের ফল। শনিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি 11টি শিক্ষা বোর্ডের ফল উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অটো পাস নিয়ে অহেতুক সমালোচনা কাম্য নয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। মহামারী করোনায় প্রায় 1 বছর ধরে ভুগছে বাংলাদেশ। অন্যান্য খাতে টুকটাক ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা সফল হলেও সংক্রমণ আতঙ্কে এখনও বন্ধই থেকে গেছে সব শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ বন্ধের মধ্যেই পরীক্ষার হলে বসা হয়নি দেশের 13,67,377 জন এইচএসসি ও সমমান পরীক্ষার্থীর। সংসদে আইন সংশোধন করে অবশেষে পরীক্ষা ছাড়াই বিশেষ মূল্যায়নের ফল এলো। শনিবার সকালে গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। তার উপস্থিতিতেই সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলের পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রীর হাতে। ল্যাপটপের বাটন চেপে এক যোগে প্রকাশিত হয় 11টি বোর্ডের এইচএসসির ফল। যারা প্রমোশন পাবে এবং তারা আগামীতে পড়াশোনা শুরু করতে পারবেন এবং পরবর্তী পরীক্ষার ফলাফলের উপরে তাদের ভাগ্য নির্ভর করছে। এই ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা হয় তাহলে বা দেওয়ার পদ্ধতি নিয়ে বিরূপ মন্তব্য করা হয়, এটাও কিন্তু তাদের জন্য তাদের মানসিক চাপ পড়বে। সমালোচনাকারীদের পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে সরকার প্রধান বলেন, ডিজিটাল ব্যবস্থায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে শুরু থেকেই। অনেকে অনেক রকম সেন্টিমেন্টাল হচ্ছেন, কথা হচ্ছেন যে পরীক্ষা নেবে, কিন্তু এগুলি করতে যেয়ে কেউ যদি সংক্রমিত হয় তাহলে তার দায়িত্ব কে নেবে? পর্যায়ক্রমে দ্রুতই শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তবেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে নিশ্চিত করেছেন শেখ হাসিনা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা কর্মরত তাদেরও এই ভ্যাকসিনটা যেন দ্রুত দেওয়া হয়। যদি ফেব্রুয়ারি মাসে অবস্থা ভালো থাকে, পরবর্তীতে আমরা সীমিত আকারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে সে ব্যবস্থাটা আমরা নেব। করোনা মোকাবিলায় ভ্যাকসিন দেয়া সহ সরকার সব চেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী। একটা বছর নষ্ট হয়ে যাক সেটা তো আমরা চাই না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শতভাগ পাস জিপিএ-5 পেয়েছেন 1.5 লাখেরও বেশি শিক্ষার্থী। এর মধ্য দিয়ে গত এপ্রিল থেকে অনিশ্চয়তা দোলাচলে থাকা প্রায় 14 লাখ শিক্ষার্থী চাপমুক্ত হলো। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর হাতে ফলাফলের কপি তুলে দেন। দেশ স্বাধীনের পর এবারই পরীক্ষা ছাড়া সব শিক্ষার্থীকে পাশ করানো হলো, তাই ফলাফলও ছিল ভিন্নতা। এবার 11 বোর্ড মিলে মোট শিক্ষার্থী 13,67,377 জন। জিপিএ-5 পেয়েছেন 1,61,807 জন। এদের মধ্যে ঢাকা বোর্ডে পেয়েছেন 57,926 জন, রাজশাহী বোর্ডে 26,568, কুমিল্লায় 9,364, যশোরে 12,892, চট্টগ্রামে 12,143, বরিশালে 5,568, সিলেটে 4,242 জন, দিনাজপুরে 14,871, ময়মনসিংহে 10,040 জন, মাদ্রাসা বোর্ডে 4,048 জন, কারিগরি শিক্ষা বোর্ডে 4,145 জন জিপিএ-5 পেয়েছেন। এবারও ছেলেদের তুলনায় জিপিএ-5 বেশি পেয়েছেন মেয়েরা। সংখ্যার হিসেবে তা প্রায় 5,000 জন। শনিবার দুপুরে শিক্ষামন্ত্রীর হাতে ফলাফল তুলে দেওয়া হলে তিনি বলেন, মানবিক মানুষ হয় সবচেয়ে বড় পরীক্ষা। অনেক বেশি নম্বর পেয়েও খুব লাভ নেই। মানবিক গুণে গুণান্বিত হবে তোমাদের সবাইকে। চারপাশে তাকাও, মানুষকে ভালোবাসো, নীতি নৈতিকতা নিয়ে যদি তোমরা গড়ে ওঠো, স্বদেশ প্রেমে উজ্জীবিত হও এবং নিঃস্বার্থ চিত্তে মানব কল্যাণে নিবেদিত হও, তাহলেই এই শিক্ষার যে মূল উদ্দেশ্য তা পুরোপুরি বাস্তবায়িত হবে। গতবারের চেয়ে এবার 1 লাখেরও বেশি শিক্ষার্থী পেয়েছেন জিপিএ-5। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সবাই সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হবে তাই মেধার মূল্যায়ন হবে। জিপিএ-5 যারা পেয়েছে তারা সহ সকলেই কিন্তু এই পর্যায়ে তাদের পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষা নানানভাবে হবে, সেই ভর্তি পরীক্ষাগুলো দিয়েই কিন্তু ভর্তি হবেন।
কাজে সেখানে তাদেরকে তাদের মেধার পরিচয় দিয়ে স্বাক্ষর দিয়ে সেখানে তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে। কেচিসিতে গতবার পাশের হার ছিল প্রায় ৭৮%। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা উপমন্ত্রী। এদিকে ফল পেয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। শিক্ষাবিদরা বলছেন উচ্চশিক্ষার স্তরে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ সৃষ্টিতে বাড়াতে হবে আসন। মৌসুমী ইসলামের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে সংক্রমণ বাড়তে পারে সেই আশঙ্কায় পরীক্ষা না দিয়েই ফল পেল 2020 সালের এইচএসসির শিক্ষার্থীরা। শনিবার 11টি শিক্ষা বোর্ডের 14.25 লাখ শিক্ষার্থীর জেএসসি ফলাফলকে 25 এবং এসএসসির 75% বিবেচনায় নিয়ে গড় মূল্যায়ন করে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করায় শতভাগ শিক্ষার্থী পাশ করল কোনো পরীক্ষা ছাড়াই। পরীক্ষায় না বসে ফল পাওয়ায় এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এখন তো একটু ভালো লাগছে যে না, তাও তো পজিটিভ কিছুই হয়েছে। যাদের এসএসসিতে আসলে কোনো কারণে দুর্ঘটনাবশত কোনো ধরনের একটু রেজাল্ট খারাপ হয়েছিল, তাদের জন্য আসলে এটা অপূরণীয় ক্ষতি। কিন্তু তারপরেও তা একটি সান্ত্বনার জায়গা যে তারা একটি ফলাফল নিয়ে পরবর্তী উচ্চ শিক্ষায় তারা অংশগ্রহণ করবার একটি পথ তৈরি হলো। 5%-এর ক্ষেত্রে মেবি কোনো ধরনের হয়তো তারা অন্যরকম হতে পারত, কিন্তু 95% শিক্ষার্থীর জন্যই এটা উপকৃত হয়েছে। ইউনিভার্সিটিগুলি তাদের মতো করে তারা ছাত্র বাছাই করবেন। এবারও যারা মেধাবী তারাই ভর্তি হতে পারবে। আর শিক্ষাবিদরা বলছেন বিশেষ পরিস্থিতির কারণে অটো পাস দেয় তাদেরকে সামাজিকভাবে অবমূল্যায়ন না করে বরং সংবেদনশীল আচরণ করা উচিত। মানুষের সংবেদনশীলতাটাই আসল জায়গা। মানবিকতা বোধটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছিল, কিন্তু মহামারীর কারণে আমরা পরীক্ষাটা নিতে পারিনি। তাদের সেই প্রস্তুতিটা যেন তারা এখন অব্যাহত রাখে। 2020 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত বছরের 1 এপ্রিল হওয়ার কথা ছিল, কিন্তু মহামারীর থাবায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশে টিকা দেওয়ার অভিজ্ঞতা থাকলেও প্রথমবারের মতো প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিনেশনের আওতায় আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মানছে স্বাস্থ্য বিভাগ। তবে পরিকল্পনা অনুসারে কাজ এগিয়ে চললে এই 70 লাখ ডোজ প্রয়োগ কঠিন হবে না বলেও মনে করেন তারা। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানান, প্রাথমিক পর্যায়ে স্বল্প পরিসরে হবে টিকাদান। রাশেদ লিমনের রিপোর্ট। টিকা আসার সপ্তাহখানেকের মধ্যেই হয়েছে প্রয়োগের আনুষ্ঠানিকতা। 2 দিনে মন্ত্রী, সচিব, স্বাস্থ্যকর্মী সহ 567 জন নিয়েছে করোনার টিকা। নানা শঙ্কার গুঞ্জন উঠলেও ভালো আছেন, সুস্থ আছেন সবাই। এবার মহাযজ্ঞের অপেক্ষা। এরই মধ্যে শুরু হয়েছে জেলায় জেলায় টিকা পৌঁছে দেওয়ার কাজ। সব ঠিকঠাক থাকলে 7 ফেব্রুয়ারি শুরু হবে উপজেলা পর্যায় থেকে টিকাদান। দেশ জুড়ে টিকাদান এমন অভিজ্ঞতা আগে থাকলেও প্রাপ্তবয়স্কদের টিকাদানের এমন কাজ এবারই প্রথম। তাই এই পরীক্ষা যে সহজ হবে না তা মানছে স্বাস্থ্য বিভাগ। তবু আত্মবিশ্বাসী অধিদপ্তর বলছে, পরিকল্পনা অনুসারে কাজ হলে খুব একটা বেগ পেতে হবে না। আমরা আগে কখনো অ্যাডাল্টদের টিকা দিয়ে অভ্যস্ত না। মানুষের মধ্যেও টিকা সম্পর্কে একটা অনিশ্চয়তা আছে। সবকিছু মিলিয়ে এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি। যাতে চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে পারি সেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। পরিকল্পনা করা যেভাবে আছে, যদি সেভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, আমার মনে হয় না যে বড় কোনো বিষয়ে সমস্যা হবে। আপাতত একটু সামলে নিতে উপজেলা পর্যায়ে একটি করে বুথের মাধ্যমে শুরু হবে এই কার্যক্রম। পরে চাহিদা অনুসারে বাড়ানো হবে পরিধি। 7 তারিখে আমরা সারা দেশে শুরু করব, কিন্তু প্রতিটা কেন্দ্রে একটা করে বুথ চলবে সেদিন। আমরা প্রথম দিনই সব বুথ একসঙ্গে করে দিব না, পর্যায়ক্রমে আমরা সবগুলো বুথ খুলব, যাতে করে যেখানে টিকা দেয়া হবে এলাকায় এবং যারা টিকা দেবে ওই প্রতিষ্ঠান সবারই একটা অভ্যস্ততা হয়, এবং পর্যায়ক্রমে আমরা সবগুলো বুথ খুলব। টিকার সুষম বন্টন নিশ্চিতে প্রাথমিক ভাবনায় অ্যাপসে নিবন্ধন, তবে প্রয়োজনে পরিকল্পনায় রয়েছে বিকল্প ভাবনা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভ্যাকসিনের অ্যাপসে যে জটিলতা রয়েছে তা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এনটিডি দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, ঢাকায় 49টি এবং ঢাকার বাইরে 613টি কেন্দ্রে করোনা টিকা দেওয়া হবে। টেকনিক্যাল ডিফিকাল্টিজের জন্য হয়তো তারা সেটা করতে পারেন নাই, সেটা একটা। আরেকটা হতে পারে, যেহেতু এই 2 দিন ছুটি, যেহেতু শুক্রবার, শনিবার, বৃহস্পতিবারের ঘটনাটা আমরা কেবল ছেড়েছি,
তাহলে শুক্র শনি দুদিন গেছে ছুটি, তাহলে পরে সেটাও একটা কারণ হতে পারে। আমরা আশা করছি যে এটা নির্দিষ্ট সময়ে বেড়ে যাবে। অভয় দিন, মানুষকে নিশ্চিন্ত করুন, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করুন। 3 নাম্বার কথা হচ্ছে লোকজনকে উদ্বুদ্ধ করুন যে তারা যেন আসে, তারা যেন টিকা নেয়। আর 4 নম্বর হচ্ছে যে রেজিস্ট্রেশন ছাড়া ম্যানুয়ালি যদি কাজটা করতে যায় তাহলে সবটা আমাদের হজপজ হবে। তো রেজিস্ট্রেশনটা যেন কষ্ট করে হলেও রেজিস্ট্রেশনটা করে। দেশীয় 500 প্রকৌশলী ও পরামর্শকের জন্য ভ্যাকসিন চেয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। এর ফলে কাজে গতি আসবে বলে আশাবাদী প্রকল্প পরিচালক। তবে সেতুর কাজে নিয়োজিত চীনের প্রকৌশলীরা এ টিকা নেবেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি। এসএন জুলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে ধীর হয়ে আসে দেশের মেগা প্রকল্প পদ্মা সেতুর কাজ। চীনের নাগরিকদের বড় একটি অংশ এই প্রকল্পে থাকায় তাদের সাথে কাজ করার আতঙ্কে প্রকল্প এলাকা ছেড়ে যায় দেশীয় শ্রমিকদের অনেকে। তবে এরপর ধীরে ধীরে পাল্টেছে দৃশ্যপট। করোনা থেকে বাঁচতে দেশীয় শ্রমিকদের জন্য প্রকল্প এলাকায় 24 ঘন্টা আবাসনের ব্যবস্থা করা হয়। চীন থেকে আসা প্রকৌশলীদের 14 দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করেই সুযোগ দেওয়া হয়েছে কাজে যোগ দেওয়ার। সার্ভিস এরিয়ার ভিতরে চালু করা হয় স্বাস্থ্য কেন্দ্র। তবে দেশে টিকা আসার খবরে এই প্রকল্পের শ্রমিকরা চায় টিকা নিয়ে নিশ্চিন্তে কাজে যোগ দিতে। আমাদেরও দরকার যে করোনার টিকা নিয়ে সুস্থভাবে কাজ করার। চাইনিজদের সাথে কাজ করি এবং আমরা বিভিন্ন লোকের সাথে কাজ করি এবং নতুন লোক আসে কিছু। এখন আমরা তো আর জানি না আসলে কার মধ্যে কি আছে। আমরা আশা করব ওদের কাছ থেকে যে আমাদের জন্য টিকার ব্যবস্থা করে। প্রকল্পে কাজ করছেন 8 শতাধিক দেশীয় প্রকৌশলী, পরামর্শক ও কর্মকর্তা কর্মচারী। এ অবস্থায় প্রাথমিকভাবে 500 ভ্যাকসিন চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সেতু কর্তৃপক্ষ। চাইনিজদের সাথে আমরা কথা বলছি, তো ওরা যদি চায় আমরা গভর্নমেন্টকে জানাবো। আমাদেরগুলো আমরা চাহিদা দিয়ে দিচ্ছি অলরেডি, যে আমরা আমাদের কনসালটেন্ট এবং ডিপার্টমেন্ট যারা আমরা কাজ করি প্রায় 500 লোক আমাদের আছে। আমরা 500 জনের জন্য একটা চাহিদা আপাতত দিয়েছি। চীন থেকে নতুন করে কাজে যোগ দিতে আসা প্রকৌশলীরা অধিকাংশই নিজ দেশ থেকে টিকা নিয়ে ফিরছেন। ঠিকাদার প্রতিষ্ঠানের অধীনে কাজ করছেন প্রায় 3500 দেশীয় শ্রমিক। তবে নিজেদের জন্য কিংবা শ্রমিকদের জন্য টিকা চেয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি চায়না মেজর ব্রিজ কোম্পানি। মেগা প্রকল্পগুলোর কাজের অগ্রগতিতে গলার কাটা হয়ে আছে করোনা। ভয়ের কারণে এখানকার চীনের প্রকৌশলীদের সঙ্গে কাজ করতে দেশীয় কর্মীদের মধ্যে রয়েছে এক ধরনের অনীহা। এ অবস্থায় কর্মীদের জন্য ভ্যাকসিন নিশ্চিত করা গেলে কাজে আবারও স্বাভাবিক গতি ফিরবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। টেক্সিমকোর গুদাম থেকে দ্বিতীয় দফায় দেশে 25 জেলায় পাঠানো হচ্ছে করোনার ভ্যাকসিন। শনিবার বিকেলে টঙ্গীর ওয়্যার হাউস থেকে গাইবান্ধা, রংপুর সহ 8 জেলার জন্য ছেড়ে যায় ফ্রিজার ভ্যান। এরপর সন্ধ্যায় চট্টগ্রাম, বান্দরবান সহ আরও বেশ কয়েকটি জেলার উদ্দেশ্যে রওনা হয় করোনা ভ্যাকসিন বোঝায় বিশেষ ভ্যানগুলো। প্রতিটি বহরে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা। স্থানীয় প্রশাসন জানায় দ্বিতীয় দফায় 25 জেলায় পৌঁছে যাবে প্রায় 24 লাখ ডোজ। এর আগে প্রথম দফায় দেশের 34 জেলায় নেওয়া হয় 26,04,000 ডোজ করোনা ভ্যাকসিন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার বিকেলে রাজধানীর পাবলিক লাইব্রেরিতে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। এছাড়া নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলেও দাবি তথ্যমন্ত্রীর। সার্বিকভাবে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়েছে এবং হচ্ছে। সেটি না হলে পরে আওয়ামী লীগের নমিনেশনের বাইরে অনেকজন নির্বাচিত হতে পারত না। কিন্তু বিএনপি একই সময় ভাঙা রেকর্ডটাই বাজাচ্ছে। নিজেদের যে জনপ্রিয়তা কমে গেছে বা জনবিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের নেতাকর্মীরা যে নির্বাচনে অংশগ্রহণ করে ঘরের মধ্যে ঘুমায় কিংবা প্রার্থীরাও ঘুমায়, সেটি তারা স্বীকার করতে চাচ্ছে না। আসল দুর্বলতাটা সেখানে। কুয়েতে গ্রেপ্তার এমপি পাপুলের বিষয়টি দেশের জন্য লজ্জার। তবে এর জন্য কুয়েতের সঙ্গে কূটনীতিক সম্পর্কে কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী। আমাদের দেশি লোক বিদেশে যদি ক্রাইম করে তাহলে আমাদের প্রত্যেকের জন্য এটা একটা লজ্জার বিষয়। তো এটা নিশ্চয়ই আমাদের, তবে কুয়েতের সাথে এই একটা ঘটনা আমাদের সম্পর্কের কোনো বাধা হবে না, কারণ কুয়েতের সাথে আমাদের বিভিন্নভাবে সম্পর্ক। সচিব সাহেব একটা লন্ড্রি লিস্ট নিয়ে গেছেন,
এবং আলোচনায় উনি বলেছেন যেটা যে ভারতের দিক থেকে যথেষ্ট রেসপন্স ইজ ভেরি গুড। সো আমরা আশা করতেছি যে অনেক ধরনের আমাদের এই ঝামেলা ঠামেলা সব দূর হবে। মাওলানা জুনায়েদ আল হাবিবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সম্পাদক করে 111 সদস্যের হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে খিলগাঁওয়ের একটি মাদ্রাসায় নতুন এ কমিটি ঘোষণা করেন হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদি। এরপর নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক বক্তব্য রাখেন। তারা জানান, হেফাজত ইসলামে কোনো অন্তর্কোন্দল নেই, কখনো ছিলও না। আগামী দিনে আমাদের কর্মপদ্ধতি এবং কর্মসূচি আমরা ঘোষণা করব। এর মধ্যে আগামী 4 তারিখ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠক রয়েছে, পরিচিতি সভা হবে। আমরা আশা করছি সেই পরিচিতি সভা থেকে কেন্দ্রীয়ভাবে আগামী দিনে কর্মসূচি ঘোষণা করা হবে। একটি সুন্দর এবং অত্যন্ত সুসংহত একটি কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। এর থেকেই প্রতিমান হয় হেফাজতে ইসলামে কোনো ধরনের কোনো কুন্দল নেই। ইনশাল্লাহ অতীতেও ছিল না, এখনো নাই, সামনেও থাকবে না ইনশাল্লাহ। দেশের বাইরের খবর। তুষার ছেয়ে গেছে লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহর। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ কয়েকটি অঙ্গরাজ্যে তুষারপাত অব্যাহত আছে। এদিকে জাপানের উত্তরাঞ্চলে ভারী তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বরফের স্তূপ জমে যাওয়ায় রেল চলাচল বন্ধের পাশাপাশি অর্ধশতাধিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। বরফে বরফে ঢাকা পথঘাট আর বাড়ির ছাদ। সফেদ তুষারে ছেয়ে গেছে জাপানের উত্তরাঞ্চল। শনিবার 60 সেন্টিমিটারের বেশি তুষারপাত হয় হোক্কাইদো দ্বীপ ও এর আশপাশের এলাকাগুলোতে। এতে গুরুত্বপূর্ণ অনেক অঞ্চলে বরফ জমে থাকায় বন্ধ থাকে যান চলাচল। বৈরী আবহাওয়ার কারণে অন্তত 78টি যাত্রীবাহী বিমানের ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ। এছাড়া বেশ কয়েকটি অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগও বন্ধ রাখা হয়। ঝোড়ো হাওয়া, তুষার ঝড় আর তুষার ধসের আশঙ্কা জানিয়ে স্থানীয়দের সতর্ক থাকতে বলেছে দেশটির আবহাওয়া দপ্তর। বরফের ভারী আস্তরণে মাইলের পর মাইল অঞ্চল ছেয়ে গেছে লন্ডনের সড়কে। কিছু কিছু এলাকায় সারাদিনই যান চলাচল বন্ধ থাকে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় তীব্র শীতে জবুথবু অবস্থা ব্রিটেনবাসীর। বেশ কিছু এলাকায় সাময়িক সময়ের জন্য দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওরেগন অঙ্গরাজ্য সহ কয়েকটি এলাকায় শনিবারও তুষারপাত অব্যাহত থাকে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও নিচে নেমে আসতে পারে। বিভিন্ন এলাকায় তুষার ঝড়ের পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর। সৃষ্টি ঘটক, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে বাড়ছে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনদের সংখ্যা। এবার হোয়াইট হাউসের সিনিয়র কাউন্সিলর পদে নিয়োগ পেয়েছেন কাজী সাবিল। এর আগে আরও 3 বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বাইডেন প্রশাসনে নিয়োগ পান। ক্যালিফোর্নিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে বাংলাদেশিদের জয় জয়কার। চতুর্থ বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান হিসেবে হোয়াইট হাউসের সিনিয়র কাউন্সিলর পদে নিয়োগ পেয়েছেন কাজী সাবিল। তিনি ব্রুকলিন ল স্কুলের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ডেমস নামে একটি সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন। বর্ণ ও জাতিগত সাম্য, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, নীতিগত গবেষণার আলোকে গণতান্ত্রিক চেতনায় সর্বসাধারণকে উজ্জীবিত করার অভিপ্রায়ে কর্মরত এ সংগঠনের মাধ্যমেই সাবিল বাইডেনের নজরে আসেন। নিউ ইয়র্ক সিটিতে জন্মেছেন কাজী সাবিল। বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন তিনি। কাজী সাবিলের বাবা কাজী আফজালুর রহমান নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনে ইকোনমিক কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন। সাবিলের আগে আরো 3 বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বাইডেন প্রশাসনে নিয়োগ পেয়েছেন। তাদের মধ্যে জায়েন সিদ্দিক হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার হয়েছেন। বাইডেন প্রশাসনে কৃষি মন্ত্রণালয়ের অধীনে পল্লী উন্নয়ন সচিবালয়ের আন্ডার সেক্রেটারি চিফ অব স্টাফ হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফারা আহমেদ। বাইডেনের আন্তর্জাতিক গণমাধ্যম টিমে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন রুমানা আহমেদ। রুমানা এবং ফারা বারাক ওবামার আমলে দায়িত্ব পালন করেছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বছরব্যাপী নানা অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জীবন শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। লেখক, গবেষক ও প্রকাশক, মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক এর উপস্থাপনা করেন। প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান।
দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। করোনা ভাইরাসের ভয়াল থাবায় পুরো ইউরোপ যেখানে বিপর্যস্ত, সেখানে প্রাচীন সভ্যতার আদি ভূমি গ্রিস ব্যতিক্রম। কঠোর লকডাউনের কারণে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কম। শোয়েব কবিরের রিপোর্ট। গ্রিসে প্রায় ৩৫,০০০ বাংলাদেশির বসবাস, যাদের বেশিরভাগই ব্যবসা বাণিজ্য, কৃষি ও তৈরি পোশাক শিল্পের উপর জীবিকা নির্বাহ করে থাকে। তবে করোনার সংকট মোকাবেলায় গ্রিস সরকারের ঘোষিত দ্বিতীয় দফা লকডাউন চলমান থাকায় অধিকাংশের একমাত্র আয়ের উৎস এখন বন্ধ। যারা ব্যবসা করতেন তারাও রয়েছেন দুশ্চিন্তায়। করোনার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য খুবই সমস্যা, সবজি আইনা বেচতে পারি না। গ্রিসের ব্যবসা নিয়ে তেমন এখন মানুষ ভালো নাই, প্রচন্ড ঠান্ডা। দেশটির প্রবাসী বাংলাদেশিদের অর্ধেকেরও বেশি অবৈধভাবে বসবাস করায় করোনাকালীন গ্রিক সরকারের দেওয়া সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে। একে তো নেই উপার্জনের মাধ্যম, অন্যদিকে নেই সরকারি প্রণোদনা। আর তাই তাদের একমাত্র ভরসা গ্রিসের বাংলাদেশ দূতাবাস। ইতিমধ্যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দূতাবাসের মাধ্যমে প্রথম লকডাউনে কষ্টে থাকা অনেক প্রবাসীকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছে। বাংলাদেশ সরকারের আরো সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন অনেকে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন দেশে গেলে ন্যূনতম দাফন কাফনের টাকাটা, খরচটা বিমান বন্দর থেকে দেশে পৌঁছানো পর্যন্ত, দাফন পর্যন্ত এই খরচটা যেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বহন করে। এখানে যারা কাগজপত্র আছে তাদেরকে সরকার একটা প্রণোদনা দেয়, আর বাকি যারা রিফিউজি কার্ড আছে তাদেরকেও কার্ডদারি তাদেরকে 150 শুরু করে দেয়। যাদের কিচ্ছু নেই তারা অসহায় অবস্থা আছে। করোনার দ্বিতীয় থাবায় বেশ কয়েকজন বাংলাদেশি মারা গেলে তাদেরকে গ্রিসের খ্রিস্টান কবরস্থানে সমাহিত করা হয়। শোয়েব কবির, সময় সংবাদ। ইউরোপের মধ্যে সর্বপ্রথম করোনা ভাইরাসে আক্রান্তের দেশ ইতালি। এক বছরে দেশটিতে ৮৭,০০০-এরও বেশি মানুষ মারা গেছেন। তবে চলমান ভ্যাকসিনেশন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন ইতালি প্রবাসী সাধারণ বাংলাদেশিরা। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ২৯ জানুয়ারি করোনা আক্রান্তের ১ বছর পূর্ণ করল ইতালি। দেশটিতে এক বছরে আক্রান্তের সংখ্যা ২৫,২৯,০০০-এর বেশি। ১৭ বাংলাদেশি সহ এখন পর্যন্ত মারা গেছেন ৮৭,৮৫৮ জন। তবে দেশটিতে শুরু হওয়া ভ্যাকসিন কার্যক্রম ভালোভাবে এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত যাদের দেহে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তাদের ৯৯% মানুষের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর এতে খুশি ইতালি প্রবাসী বাংলাদেশিরা। কাজ নেই, বাসার মধ্যে বসে আছি, শুনতেছি ভ্যাকসিন আসতেছে, তো শীঘ্রই পাবো ইনশাল্লাহ। সরকারের ঘোষণা করেছে ভ্যাকসিন দিচ্ছে, সেই ভ্যাকসিনের আশা করতেছি কোনো একটা সফলতা পাবো। প্রথমে সামনের সারির করোনা যোদ্ধাদের মধ্যে ভ্যাকসিন দেওয়া শুরু হলেও আগামী ১ ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষের মধ্যে শুরু হচ্ছে ভ্যাকসিনের কার্যক্রম। এ ধাপে ৮০ বছরের বেশি নাগরিকরা ভ্যাকসিন গ্রহণের জন্য আবেদন করতে পারবেন। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। বিমান চলাচল এবং সীমান্ত খুলে দেওয়ার সময়সীমা আরও পেছালো। ৩১শে মার্চের পরিবর্তে আগামী ১৭ মে থেকে স্থল, জল এবং বিমানবন্দর পুরোপুরি খুলবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। করোনা নিয়ন্ত্রণে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। সীমিতরে বিমান চলাচল করলেও আগামী ৩১শে মার্চ আন্তর্জাতিক যোগাযোগের জন্য সীমান্ত পুরোপুরি খুলে দেওয়ার কথা জানিয়েছিল সৌদি আরব, কিন্তু করোনার ভয়াবহতা না কমার কারণে সেই সীমা ১৭ মে পর্যন্ত বাড়ালো রিয়াদ। শুক্রবার সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, করোনার ভ্যাকসিন পেতে দেরি হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। করোনার প্রকোপ বাড়ার মধ্যে নাগরিকদের ভ্রমণ সংক্রান্ত এই নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়েছে বলে মনে করছেন সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা। তাদের এখন করোনা পরিস্থিতি সাময়িকভাবে একটু বাড়তেছে, যার কারণে তারা হয়তো এটাকে আবার সময় পরিবর্তন করছে। তো আসলে সব মিলাই এটা হয়তো তারা তাদের সার্বিক দিক বিবেচনা করে হয়তো সকলে কল্যাণের জন্য এই জিনিসটা করছে।
সৌদি আরবে করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রবাসীরা। সৌদি আরবিয়ান গভর্নমেন্ট চাচ্ছে যে প্রকোপটা ইউরোপে শুরু হয়েছে এটা যাতে তাদের দেশে শুরু না হয়। যে সিদ্ধান্তগুলো নিচ্ছে আমরা যারা প্রবাসী আছি এবং এই দেশের যারা নাগরিক আছে তাদের ভালোর জন্য আসলে এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। নিজ দেশের নাগরিকদের বাইরের দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলেও সৌদি আরবের সঙ্গে বহির্বিশ্বের সীমিত পরিসরে বিমান চলাচল অব্যাহত রয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, রিয়াদ, সৌদি আরব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে জায়গা পেলেন অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মাহমুদ ও ইয়াসির আলী রাব্বি। টেস্ট দলে ফিরেছেন সাকিব আল হাসান। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ ও নুরুল হাসান সুহান। সাকিবের শঙ্কা ভুল প্রমাণিত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডের ইনজুরিটা গুরুতর নয়। টেস্ট সিরিজের জন্য ফিটই আছেন। নিষেধাজ্ঞার কারণে বেশ কিছু সিরিজ মিস করা সাকিব আবারও গায়ে জড়াচ্ছেন টেস্ট জার্সিটা। হাসান মাহমুদ আর ইয়াসির রাব্বির কি টেস্ট জার্সি গায়ে মাঠে নামা হবে? পেসার হাসানের অভিষেক হয়েছে সীমিত ওভারের ক্রিকেটে। ব্যাট হাতে রাব্বি জাতীয় দলের দরজায় দাঁড়িয়ে অনেকটা সময়, তবে একাদশে হয়নি ঠাঁই। আপাতত স্বস্তি, 18 সদস্যের টেস্ট স্কোয়াডে জায়গা হয়েছে। আগে থেকে অনেকটা অনুমান করা গেলেও প্রাথমিক দল থেকে বাদ পড়ায় খারাপ লাগা থাকতেই পারে খালেদ আর সোহানের। গেল 4 জানুয়ারি 20 ক্রিকেটার নিয়ে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। সবশেষ টেস্ট সিরিজটা বাংলাদেশ দল খেলেছিল গেল বছর ফেব্রুয়ারিতে। সেই স্কোয়াডে থাকা 16 জনের সঙ্গে এই সিরিজের জন্য সাকিবের পাশাপাশি যুক্ত হয়েছেন সাদমান ইসলাম। হাতের ইনজুরি কাটিয়ে ফিরেছেন এই ওপেনার। সাকিবের সাসপেনশনের পর পাওয়া অধিনায়কত্বের দায়িত্বটা এই সিরিজেও আছে মুমিনুল হকের কাঁধে। তবে সহ অধিনায়ক নেই এখনও। কয়েক বছর আগে সহ অধিনায়কের দায়িত্ব পেলেও ধরে রাখতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। পরপর 2 টেস্ট সিরিজে এই সিনিয়র ক্রিকেটারকে রাখেননি নির্বাচকরা। জায়গা ধরে রেখেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ রাহি, এবাদত হোসেনরা। টেস্ট একাদশে নিয়মিত না হলেও চূড়ান্ত দলে আছেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। আর পারফরমেন্স পক্ষে কথা না বললেও চূড়ান্ত দলে টিকে গেছেন লিটন দাস, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত আর সাইফ হাসান। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনাকালে এইচএসসি ও সমমানের ফল প্রকাশে নেই উচ্ছ্বাস। জিপিএ 5 গতবারের 3 গুণ। ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।